আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বৈবাহিক চুক্তি সিজন 2 এই গল্পে 26তম পর্ব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার। অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করুন কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। রোহানের স্পর্শ এতটা কাছ থেকে পেয়ে ইনায় হকচকে উঠল। মনে অজানা কানাচে ভালোবাসার শিহরণ বইতে লাগে। আজকাল রোহানের সমস্ত কিছু খুব ভালো লাগে, এমনকি যখন জোর গলায় নিজের বুকে জড়িয়ে ধরে বলে, তুমি শুধু আমার। রোহানের হাসি, কথা বলা, এমনকি রাগ আর বিরক্তিতেও কেমন প্রেম প্রেম পায়। হয়তো ও বুঝতেই পারেনি কখন রোহানের মাহায় গভীর জালে আটকা পড়েছে, যা থেকে ও চেয়েও বেরোতে পারছে না। কিন্তু ওকে যেতে হবে, এখন সবটা ছেড়ে যেতে হবে। ইনার ভাবনার মাঝেই হাতের ফোনটা কাঁপতে শুরু করলো। তাকিয়ে দেখে মেসেজ এসেছে। রোহানের বারুডোরে থাকা অবস্থায় ফোনটা খুলে মেসেজ অপশন অন করলো, যাতে মুহূর্তেই একরাশ বিরক্ত চেপে বসলো ওর চোখে মুখে। এখানে থেকেও ফোনের অপর পাশের মানুষটির মুখভঙ্গি বেশ উপলব্ধিত করতে পারছে। নিশ্চিত ফোনের অপর পাশে থেকে বিড়বিড় করে বলল, ওই দিন 15 minutes I wanna in front of my eyes। যা মেসেজে খুব সুন্দর করে লেখা আছে। ইনায়া চোখ বন্ধ করে নিজের ভেতরে চেপে থাকা রাগ দমন করল। তারপর রুহানের বারুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁটা শুরু করলো। তবে বেশি দূর পর্যন্ত এগোতে পারেনি। তার পূর্বেই কেউ হ্যাচকা টানে ওকে তার সাথে মিশিয়ে ফেলল। তারপর কপালের সাথে কপাল মিশিয়ে দাঁড়িয়ে রইল। কিছু সময় নিস্তব্ধতার পর সেই মানুষটি বলে উঠল, ইনু, আর একটু থাকো না এখানে। এই কদিন তোমাকে বড্ড মিস করেছি। একেবারে চলে আসো না আমার কাছে। প্রতি উত্তরে ইনার কিছু বলার নেই। ও নিজেও খুব মিস করেছে মানুষটিকে, কিন্তু বলতে পারছে না। এটাও জানা নেই আদৌ কোনোদিন বলার সুযোগ হয়ে উঠবে কিনা। তাই মিথ্যে আশা বাড়িয়ে কিলাম। ইনাই একটা ছোট দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর আসছি বলে হাত ছাড়িয়ে চলে গেল। পিছনে ফিরে তাকানোর বড্ড ইচ্ছে থাকলেও তাকায়নি। যেখানে সম্পর্কটাই কিছুদিনের অতিথি, সেখানে অযথা মায়া বাড়িয়ে কিলাম। মায়া জিনিসটা খুব খারাপ, যেখানে তোমার পাবো না জেনেও সহস্র বছর অপেক্ষা করে বসে থাকা। ফেরা পাখি না ফেরা পাখির মতো চেয়ে থাকা, গড়ে ভেঙে যাওয়া পাখির মতো আহাজারি করা, এই সমস্ত কিছুই অর্থহীন যেখানে মায়া বাড়িয়ে লাভ। নিজের ভালোবাসার এতটা প্রকাশের পরও ভালোবাসার মানুষের রেসপন্স না পেলে বড্ড কষ্ট লাগে। সাথে হয়তো রাগ হয়, কিন্তু রোহানের তার কিছুই কাজ করছে না। বরং রোহানের আগের থেকে অনেক শান্ত হয়ে গিয়েছে। এখন কথায় কথায় রেগে যাওয়ার অভ্যাসটা নেই, কারণ ঠান্ডা মাথায় সকল কাজের সমাধান পাওয়া যায়। বাবার কাছে এই জিনিসটা বড্ড রপ্ত করে ফেলেছে। সাথে ধৈর্যদারও। নিজের বোন বাবা মায়ের সম্পর্কে এত বছরের অস্বাভাবিকতার কথা শুনেছে, বেশ বুঝতে পেরেছে সমস্যাটা ওকে নিয়ে। কিন্তু বাবার ভালোবাসা আর ধৈর্য দেখে বেশ মোহিত হয়েছে। আর তাই মনে কঠিন প্রতিজ্ঞা করলো ভালোবাসার বাবার মতো ভালোবাসবে, কোনো কিছুর প্রতিদিন ছাড়াই নিঃস্বার্থ ভালোবাসবে। এখন আর ইনায়াকে জোর করতে ইচ্ছে করে না, বরং মানাতে ইচ্ছে করে। ওকে এটা বলতে ইচ্ছে হয় না যে তুমি শুধুই আমার, বরংটা এটা বিশ্বাস করতে ইচ্ছে হয় যে আমি শুধু তোমার, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমারই রব। ভালোবাসা মানে কোনো জবরদস্তি খেলা না, যার নিয়ম কাউকে নিজের করে পাওয়া। বরং ভালোবাসা মানে কারো মায়া পড়া আর মনে প্রাণে তার হয়ে যাওয়া। ইনায়া সোফায় নিশ্চুপ হয়ে বসে আছে। ওর বাবা মা বাসায় নেই। সেই সকালে ওর সাথে বেরিয়ে কোথাও একটা গিয়েছিল, এখনো ফিরেনি। সেই সুবাদে পুরো বাড়ি জুড়ে ওর একা থাকার কথা, কিন্তু ও একা নয়, ওর সাথে আছে 6 ফুট দৈত্য, যেন পদচারণ রীতিমতো ওকে শঙ্কিত করে তুলছে। ছোটবেলায় মায়ের কাছে প্রায় রূপকথার গল্প শুনত, যাতে থাকতো একটা প্রিন্সেস, একটা রাজকুমার, আর বিশাল দেহের এক দৈত্য। রাজকুমার ঘোড়ায় চড়ে সেই দৈত্যের হাত থেকে রাজকুমারকে বাঁচাতে আসত। ওর জীবনটাও ঠিক রূপকথার মতো। ওর জীবনে দৈত্য আছে, এমনকি রাজকুমারও আছে, কিন্তু সেই রাজকুমারীর মতো ও কোনো রাজকুমারী নয়।
তাই হয়তো দৈত্য থেকেও ছাড়া পাওয়া হলো না ওর। ভাবনার মাঝে কেউ একজন চেয়ার টেনে ওর সামনে বসল। চোখে ক্রোধের ছোঁয়া, কিন্তু ঠোঁটে জোরে হাসির শেষ নেই। হঠাৎ সে ইনাইয়ার চুয়াল চেপে ধরল আর হাসি মেঘে বলল, তোমার কলিজা খুব বড়, তাই তো তুমি তোমার আশিকের বাড়ি পর্যন্ত দেখা করতে গিয়েছো। তার সাথে দেখা করার জন্য এত সাহস কোথায় পেলে তুমি? ইনায়া কিছু না বলে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর শান্ত গলায় বলল, আমার মামাতো বোনকে আজ দেখতে এসেছিল, তাই আমি গিয়েছিলাম। আমার তার সাথে দেখাও হয়নি। ইনায়ের কথা শুনে জেনশেক ওয়ার চুয়াল ছেড়ে দিল, তারপর হাত মুঠো করে বলল, গুছিয়ে মিথ্যা বলেও শিখে গিয়েছো। তোমার কি মনে হয় তুমি আমার নজর এড়িয়ে সেই বাড়িতে যাবে? সেখানে কি হয়েছে আমি জানবো না? তারপর হুট করে ইনায়াকে জড়িয়ে ধরল। ইনায়া ভয়ে জড়সড় হয়ে গেল। এর পূর্বে মুখে যাই বলুক ফিজিক্যালি হ্যারেস করেনি কখনো ওকে, কিন্তু এখন ইনায়া নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও পারল, তাই ভয়ে কেঁদে দিল। তা দেখে জেনশেক ওকে ছেড়ে দিল। তার পূর্বের মতো চোয়াল চেপে ধরে বলল, ঠিক অতটাই কাছে ছিল তোমার, তাই না? হ্যাঁ, মনে রেখো, যা যা করো তার কোনো কিছুই আমার দৃষ্টির এড়ায় না। ইনায়ের ভীত শঙ্কিত হয়ে বসে আছে। আজকাল নিজের বাড়িকে নরক থেকে কম মনে হয় না। এ বাড়িতে সারাক্ষণ এই জঘন্য লোকটির আনাগোনা ওকে বড্ড শঙ্কিত করে। মনে হয় দূরে কোথাও ছুটে পালাতে। ইনায়ের চোখ মুখে জেনশেককে বড্ড আনন্দ দিচ্ছে। ও ইনায়ের দিকে তাকিয়ে হেসে বলল, জেনশেক বলল, তোমার এই বয় বয় চেহারা বড্ড প্রিয় আমার, তাই মনে সবসময় তোমাকে ভয় দেখায়। আচ্ছা, কি যেন বলেছিলে? ইনায়ের সামনে সোফায় আরাম করে বসে পড়ল যে, তারপর কিছুক্ষণ চিন্তা করার অভিনয় করে বলল, ইয়া, তোমাকে কাজিনকে দেখতে এসেছে। ইস, বেচারি কি সুন্দর দেখতে। কিন্তু যদি তার শ্বশুর বাড়ির লোক জানতে পারে তার অলরেডি একটা এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে, কিংবা ধরো হবু বর জানতে পারবে যে তার ফিয়েন্সি আমার সাথে হোটেলে ছিল, বিয়েটা হবে তো? ভাবতে কষ্ট লাগছে আমার। ইনায়া কান্না বন্ধ করে জেনের দিকে তাকিয়ে রইল। ওর কথাগুলো আপাতত দৃষ্টিতে সত্যি হলেও এর মাঝে লুকোনো আছে হাজারো মিথ্যে, কিন্তু তা উন্মোচন করার ক্ষমতা ওর নেই। আর নিজের জন্য সায়রার ক্ষতিও কিছুতেই মেনে নেবেন। তাই চোখের পানি মুছে জেনের দিকে তাকিয়ে বলল, কি করতে হবে আমার যাতে আপনি সায়রাকে ছেড়ে দেবেন? শেখ বলল, দ্যাটস মাই গার্ল, কত ইন্টেলিজেন্ট তুমি। আমি বলার পূর্বেই সব বুঝে যাও। বেশি কিছু না, এই পেপারগুলোতে সাইন করে দাও, তাহলে হবে। আমি বলে যাব তোমার কাজিনের মতো হট কোনো মেয়ে আমার চোখে পড়েছিল। সামনে একগুচ্ছ পেপার রাখলো যে, আপাতত তাতে দৃষ্টিই নেই। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কিসের পেপার? জেন বলল, ডিভোর্স পেপার। কাল তুমি আমার ওয়াইফ হতে যাচ্ছ, আর এখনো অন্যের ওয়াইফ হয়ে আছো। সেটা কি ভালো দেখায় বলো? তাই এটাতে সাইন করে দাও। ইনায়ার চোখ দিয়ে দুফুটা জল গড়ালো। 1 বছরের সম্পর্ক আর প্রায় 1 মাসের বিয়ে, সবকিছু রীতি টানার সময় আজ চলে এসেছে। কাপা কাপা হাতে কলম নিয়ে বলল, রুহান, তবে কি এটাই তোমার আর আমার সম্পর্কের ইতিরেখা? আজকের পর থেকে কি তোমাকে পাওয়ার সকল অধিকার হারিয়ে ফেললাম আমি? ইনায়া কাপা কাপা হাতে কলম নিয়ে বসে আছে। কিছুক্ষণ পর পর দরজার দিকে আর চোখে তাকাচ্ছে। এর মধ্যে কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও যখন ইনায়া সাইন করল না, তখন জেনশেক সামনে থাকা টেবিলে খুব জোরে একটা হাত রাখল, যার শব্দে ইনায়া কেঁপে উঠল। ইনায়ার এই মুহূর্তে ফেস দেখলে হয়তো ভুল করে ভাবতে পারে যে ইনায়ার চোখে মুখে কষ্টের কোনো ছোঁয়া নেই, বরং ও বড্ড রেগে আছে। জেন হাত মুট করে কিছুটা শক্ত করে বলল, ডোন্ট টেস্ট মাই পেন্সিল, তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সাইন কর। তুমি এখনো অন্যের বউ হিসেবে আছো। এই জিনিস মানতে বড্ড কষ্ট হচ্ছে, সো হারি আপ অ্যান্ড সাইন ইট। ইনার কিছুক্ষণ চুপ করে থাকলো। রাগে চোখ লাল হয়ে আছে, শরীর থরথর করে কাঁপছে। এই মুহূর্তে চাইলেই হয়তো কাউকে খুন করে ফেলতে পারবে। রাগের বসে কলম নিয়ে সাইন করার জায়গায় রাখতেই কলমটি কেউ কেড়ে নিল। ইনায়া না তাকিয়ে বুঝতে পারলো মানুষটিকে। ঠোঁটের কোনো হালকা হাসি ফুটে উঠল।
কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে দুঃখী দুঃখী ফেস নিয়ে বসে রইল। ইনায়ের ঠিক পাশে গেসেই সোফায় আরাম করে বসল রোহান। হাতে থাকা কলমটি দূরে ছুঁড়ে ফেলে দিল। সামনের টেবিলে সাজিয়ে রাখা ফলের জুড়ি থেকে একটা আপেল হাতে নিয়ে সেটা কামড়ে খাওয়া শুরু করলো, যেন এই আপেল খাওয়া এই মুহূর্তে দুনিয়ার অবশিষ্ট একমাত্র কাজ। ইনায়ের চোখ লাল হয়ে আছে। রুহানকে এই অবস্থায় দেখে কান্নার ফাঁকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে রুহানের দিকে। আর রুহান খাওয়ার ফাঁকে তাই লক্ষ্য করে ছোটখাটো ঢোক গিলল। তারপর আপেলটি জায়গায় রেখে বেশ আয়েশ করে বসলো সবাই। ইনায়ের সামনে থাকা কাগজগুলো নজর পড়তেই তা হাতে তুলে নিল। তারপর জেনের দিকে তাকিয়ে বলল, আমার ডিভোর্স হয়ে যাচ্ছে অথচ আমিই জানি না। ব্রো, নট ফেয়ার। আই মিন, আমাকে ডাকলেই হতো, আমি চলে আসতাম। এমনি তো আমার সাইন ছাড়া কি আর ডিভোর্স হবে বলো? কিন্তু এই পেপারগুলো দেখতে একটু সুন্দর না, তাই সরি। বলেই পেপারগুলো ঠিক মাঝ বরাবর থেকে ছিঁড়ে ফেল। রুহানের এই সামান্য কাজ দেখে হয়তো জেন শেখের মাথায় রক্ত পায়ে উঠে গেছে। হাত মুঠুকো থাকা অবস্থায় মুখে হাসি বজায় রেখে বলল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। জাস্ট আমার লোকের চোখে ফাঁকি দিয়ে তুমি আমার সামনে বসে আছো, তাও জীবিত। আসলে নিজেকে চক্করের কাউকে পেলে খেলা মজাটাই বেড়ে যায়। নাও দ্য গেমস ইউল বি ফান। বলি বাঁকা হেসে ইনায়ের দিকে তাকালো। তারপর পায়ের উপরে পা তুলে বসল। তারপর নিজের পায়ের দিকে ইশারা করে বলল, ইনায়া, কাম অ্যান্ড সিট হেয়ার। কিন্তু ইনায়ের কোনো ভাবান্তর হলো না। ও পূর্বের ন্যায় বসে আছে আর কতক্ষণ রুহানের দিকে তাকিয়ে আছে। রুহান ওর দৃষ্টি বুঝতে পারে বলল, যাও ইনু বেবি, তোমাকে ডাকছে তো। আমাকে পাগল কুকুরে কামড়ে দিয়েছে। শোনো, এর থেকে বেশি অ্যাক্টিং আমার দ্বারা সম্ভব নয়। এমনিতেও কান্না করতে করতে আমার চোখ ব্যথা হয়ে গেছে। গ্লিসারিন ইজ সাচ অফ টাফ সামথিং। বলে রুহানের গা ঘেঁষে বসে পড়ল। তারপর যেন আপেলটি রুহান অর্ধেক খেয়ে রেখে দিয়েছিল সেটা তুলে খাওয়া শুরু করল। রুহান তা দেখে নিঃশব্দে হাসল। তারপর জেনের দিকে তাকিয়ে দুঃখ দুঃখ ফেস নিয়ে বলল, সরি মিস্টার শেখ, মাই ওয়াইফ ইজ নট ইন আর মুড। এদিকে সব কিছু যেন জেনের উপর দিয়ে যাচ্ছে। অ্যাক্টিং গ্লিসারিন শব্দগুলো যেন মাথার চারপাশে গুলগুল করে ঘুরতে লাগলো। কিছু না ভেবেই নিজের পার্সোনাল বডিগার্ডকে ডাক দিল। গ্রাহাম, কাম হেয়ার। বডিগার্ড বলল, ইয়েস বস। প্রায় সাথে সাথেই একজন মোটা লোক প্রবেশ করলো। পুরো ব্ল্যাক স্যুট পরিহিত, কানে ব্লুটুথ আর হাতে গান। যদি আরেকটু চিকন হতো তবে বডিগার্ড মুভির সালমান খান থেকে কম লাগতো না। গ্রাহামকে ঢুকতে দেখে রুহান মুচকে হাসলো। তারপর তর্জনী আঙ্গুল কপালে কষতে কষতে বলল, গ্রাহামা। পাশ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে আওয়াজ আসলো, ইয়েস বস। শব্দটি শুনেই জেন শেখের উঠে দাঁড়ালো। পুরো বিষয়টি বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কথায় আছে না, সমাজদার কো ইসরাহি কাফি হে। তাই দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে নিলে গ্রাহাম এসে সামনে দাঁড়ালো আর মাথায় নিচু করে বলল, সরি বাট ইউ আর কান্ট গো। জেন শেখ কিছু না বলে গ্রাহামের দিকে তাকালো। আজ প্রায় 10 বৎসর থেকে গ্রাহাম ওর বডিগার্ড। সেই 24 বৎসর বয়স থেকে ওর বিশ্বস্ত মানুষ হিসাবে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে গ্রাহাম। কিন্তু সেই গ্রাহাম এইভাবে শত্রুপক্ষের সাথে হাত মিলাবে ভাবতে পারেনি। তাই গ্রামের দিকে তাকিয়ে বলল, গ্রাহাম, কেন ধোঁকা দিলে আমায়? আমার নুন খেয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে তোমার বিবেক পাতেনি? গ্রাম কিছু না বলে মাথা নিচু করে তাকিয়েছে। রুহান সোফা সেরে উঠে দাঁড়ালো। তারপর জেনের পাশে দাঁড়িয়ে বলল, না বাঁধেনি, কারণ হি ইজ আর ইন্টেলিজেন্ট গাই। ও বুঝতে পেরেছে যে স্বার্থের জন্য যে নিজের বাবাকে খুন করতে পারে সে যে কোনো কিছু করতে পারে। তাছাড়া আমি ওকে অফার দিয়েছি, হয়তো আমার সাথে হাত মিলিয়ে নিজের সপরিবারে রক্ষা করো, না হয় পুরো পরিবার সহ মরে যান। এস আই সেড ও বুদ্ধিমান, তাই সেকেন্ড অপশনই বেছে নিয়েছি। রুহানের কথায় জিন শেখ যেন আকাশ থেকে পড়ল। ও যে ক্ষমতার জন্য নিজের বাবাকে খুন করেছে এটা রুহান কি করে জানে? এটা তো ও ছাড়া অন্য কারো জানার কথা না। আর তাছাড়া রুহান মুহূর্তেই বাজি পাল্টে দিল কি করি?
রুহানের কাছে এত শক্তি কোথা থেকে আসলো? ও চিৎকার করে বলল, না না, এ কি করে সম্ভব? আমার প্ল্যান এত সহজে কি করে বেচতে যেতে পারে? তোমার এত শক্তি আসলো কি করে যে তুমি জিন শেখকে হারাতে আসো? রুহান বলল, এই ঠিক এখানেই তুমি হেরে গেছো। তুমি আমার ব্যাপারে সঠিক খোঁজ না নিয়েই মাঠে নেমেছ। ডু ইউ নো আই অ্যাম দ্য মাফিয়া লর্ড রয়্যাল নিউজ? হ্যাঁ, বর্তমানে আমি রুহাল জামিল খান, বাট এর মানে এই না আমার নামের সাথে সাথে ক্যারেক্টারও বদলে গিয়েছে। তুমি নিজেকে অনেক চালাক মনে করো আর বাকিদের বোকা, তাই শত্রুপক্ষ ঠিক কতটা শক্তিশালী তা তুমি জানার প্রয়োজন বোধ করেনি। রুহানের কথা জেন শেখ রাগে ফেটে পড়ল। রুহানকে মারতে এগিয়ে আসতেই রুহান ঠিক ওর নাক বরাবর ঘুষি মারল, যাতে জেন শেখ সিটকে পড়ল। রুহান এগিয়ে গিয়ে জেনের সামনে বসে পড়ল, তারপর নিজের হাত ছাড়া দিয়ে পড়ল, কি ভেবেছিলি সবখানে সিসিটিভি ফুটেজ লাগালেই সব খবর পৌঁছে যাবে তো? আর এটা ঠিক প্রথমে আমি বুঝতে পারিনি কিছুই, কিন্তু এটা ঠিক বুঝতে পেরেছি কিছু একটা সমস্যা এখানে। তাই সেদিন ফুফা বাসায় যাওয়ার সুযোগ ইনায়াকে নিতে আসে, আর সেখানে এসে দেখি ফুফাদের বাড়িতে অনেকগুলো কার্ড। ওটাই ছিল ইউর বিগেস্ট মিস্টেক। ফুফাদের অবস্থা এতটাও ভালো নয় যে এতগুলো কার্ড সে অ্যাফোর্ড করতে পারে, তাই সন্দেহটা আরও গাঢ় হয়ে যায়। এজন্যই ইনায় ওদের বাসায় কথা না বলে ওকে নিয়ে হোটেলে গেলাম। আমি জানতাম কেউ আমাদের ফলো করছে, তাই ইনায়কে গাড়িতে কিছুই জিজ্ঞেস করিনি। রুমে যাওয়ার পূর্বে বেশ বুঝতে পেরেছি কেউ একজন নজর রাখছে আমাদের, কিন্তু তার রুমের ঢোকার সুযোগ নেই। তাই রুমে ইনায়াকে আগেই আশ্বস্ত করেছি যে এখানে কেউ কিচ্ছু শুনতে পাবে না। প্রথমে কিছু বলতে না চাইলেও পরে সবটা খুলে বলে। আর ঠিক আমার মাথায় একটা আইডিয়া খেলে যায়, তোর গেমে তোকেই হারালাম কেমন হবে? পুরোটা সময় ধরে তোর মনে হবে তুই জিতেছিস, কিন্তু হঠাৎ করে বুঝতে পারবি সবটা ট্রাপ। আর সেখান থেকে শুরু হয় ইনু, মানে আমার ওয়াইফের দুর্দান্ত একটি। বলেই ইনায়ের দিকে তাকালো, আর ইনায়া দুঃখ দুঃখ ফেস করে বলল, তুমি আর আমি হয়তো আমরা হতে পারলাম না রুহান, কিন্তু আমরা থাকবো অন্য কোনো গল্পে, অন্য কারো তুমি হয়ে। বলেই খিলখিল করে হেসে দিল। ইনায়ের হাসি দেখে রুহান না হেসে পারল। তারপর জেনের দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করলো, আমরা ইচ্ছে করেই সব কিছু দরজার পাশে দাঁড়িয়ে সব কথা বলেছি, যাতে যে নজর রাখছে সে সব শুনতে পায়। আর যেহেতু প্রমাণ লাগতো তাই আর কি। যাই হোক, তোর লোক সকালে রুম সার্ভিসিংয়ের নাম করে রুমে ঢুকে বুঝতে পারে সবটা সত্যি। তারপর ইনুকে বাসায় পৌঁছে দেয় আর আমি বাসায়। তাহলে তোর বাসায় যে কথা বলেছিল তোর বাবার সাথে ওই লোকগুলো কি ছিল? গুড পয়েন্ট, তুই আসলেই জিনিয়াস, কিন্তু অন্যকে বোকা ভেবে ঠিক করিস। তুই আমার বাসা জুড়ে সিসিটিভির মেলা বসিয়ে দিবি, আর আমি বুঝতেও পারবো না। আমি এমনকি আমার পরিবার সবাই জানতো যে বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে। যেহেতু তুই আমাদের ফোনের সাথে কিছু করিসনি, তাই আমরা বাকি কথা ফোনে মেসেজ করে বলতাম, যাতে তুই টেরও না পাস। তবে ফুপা বা ফুপিকে এই বিষয়ে জানানো সম্ভব হয়নি। আর সকালে তাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম করে ফোন করে সেখানে বাবা তাদের সব বলেছে, আর তারা অলরেডি আমাদের বাড়িতে সেফ আছে। সো মোরাল অফ দ্য স্টোরি, তোকেই আমরা যেভাবে নাচিয়েছি তুই ঠিক সেভাবেই নেচেছিস। রুহান কিছুক্ষণ থামল, তারপর নিজের পকেট থেকে গান বের করে বলল, এবার তোর শাস্তি পান। প্রথমে তুই আমার স্ত্রী আর আমার বোন দুজনের দিকে বাজে নজরে তাকিয়েছিস। দ্বিতীয়ত, তুই আমার ওয়াইফকে বিয়ে করতে চেয়েছিলি আর না পেরে আমার বোনের সাথে এঙ্গেজমেন্ট করেছিস। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, তুই আমার স্ত্রীকে ব্ল্যাকমেল করেছিস। তাই তো তোকে যদি 100 বারও খুন করি কম হবে। তোর মতো জানোয়ার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলেই বাঁকা হাসি দিল। একের পর এক গুলি করতে লাগলো জেন শেখের বুকের, যতক্ষণ না নিজের তৃপ্তি হলো ততক্ষণ গুলি করতে থাকলো। তারপর গান পকেটে ঢুকিয়ে বডিগার্ডদের ইশারা করল যাতে সরিয়ে ফেলতে। কিন্তু হঠাৎ ওর মনে ভয় জেগে বসলো। ইনায়া ঠিক ওর পাশেই ছিল। ও এই দৃশ্য দেখে ভয় পেয়েছে নিশ্চয়। ইস, মাথা থেকে ওর কথা একদম বেরিয়ে গিয়েছিল। রুহান ভয়ে ভয়ে ইনায়ের দিকে তাকালো।
তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আজ আসি, দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আসলে ইনায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, আমার সাথে রুহানের জন্য। সবাই যে হরে বকাবকি করেছেন ওদের, অনেকে তো মেন লিস্ট চেঞ্জ করতে বলেছেন। আসলে সবার ধৈর্য আমার মতোই অনেক কম, তাই আমি একা না যে অল্পতে হাইপার হয়ে যায়। এনওয়ে, হ্যাপি রিডিং।